দর্শক স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। চট্টগ্রামে উন্নত মানের ল্যাবে হামের পরীক্ষা করার সক্ষমতা থাকলেও কিট সংকট ও অনুমতি না থাকায় হামের পরীক্ষা করা হচ্ছে না। ফলে নমুনা পাঠাতে হচ্ছে ঢাকায়, এতে লাগছে অনেক সময়, বাড়ছে জটিলতা। চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস BITID-তে হাম শনাক্তের জন্য প্রয়োজনীয় ল্যাব সুবিধা আছে। বায়োসেফটি লেভেল 3 মানের পরীক্ষাগার এটি। প্রতিদিন অন্তত 100 হাম রোগীর নমুনা পরীক্ষার সক্ষমতা আছে এখানে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না মেলায় এখনও পরীক্ষা শুরু করা যাচ্ছে না। BITID কর্তৃপক্ষ জানিয়েছে, মার্চের শেষ দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে অনুমতি এবং কিট চেয়ে আবেদন করা হয়েছে, তবে এখনো কোনো সাড়া মেলেনি। সবার এটা কোয়ারি যে এখানে ল্যাবটা চালু হচ্ছে না কেন। তো এটা এই কথাটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে আপনারা এটা আমরা যদি চালু করি এটার জন্য জনগণের সুবিধা হবে। এদিকে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা ক্রমে বাড়ছে। বিশেষ করে টিকার বাইরে থাকা শিশুদের মধ্যে ঝুঁকি বেশি। সংশ্লিষ্টরা বলছেন, ঢাকায় নমুনা পাঠানোর পর ফল পেতে যেখানে কয়েকদিন সময় লাগে, সেখানে স্থানীয়ভাবে পরীক্ষা চালু হলে এতে সময় লাগবে না। এতে দ্রুত রোগ শনাক্ত হবে এবং সংক্রমণ নিয়ন্ত্রণেও সুবিধা হবে। যাদের এখনো গত 6 মাসের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল খায়নি, তারা যেন ভিটামিন এ ক্যাপসুলটা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে তাদের বয়স অনুযায়ী ডোজ ঠিক করে খেয়ে নেয়। শিশুর পুষ্টিমান যেন ঠিক রাখা হয় এবং যাতে শিশুকে একটু স্বাস্থ্যকর পরিবেশে রাখা যায়, এটা চেষ্টা করলে আমার মনে হয় হাম খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, বিষয়টি দ্রুত সমাধানে ঊর্ধ্বতন মহলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। নমুনা পরীক্ষার বিষয়ে এই সিদ্ধান্ত আসে আমাদের কেন্দ্রীয়ভাবে, সেন্ট্রালি, এবং এই মুহূর্তে IPH ছাড়া সারা বাংলাদেশের আর কোথাও এই টিকা এই স্যাম্পলগুলো পরীক্ষা করার কোনো সুযোগ এখন আমরা তৈরি করতে পারি নাই। বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক হওয়ায় দ্রুত শনাক্ত ও আইসোলেশন জরুরি, কিন্তু পরীক্ষার ফল পেতে দেরি হলে আক্রান্ত ব্যক্তি অজান্তে অন্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে দিতে পারে, ফলে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে ওঠে। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। সারা দেশের মতো দিনাজপুরেও জ্বালানি তেলের সরবরাহে ঘাটতি রয়েছে। এতে পাম্পগুলোয় তেল নিতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যানবাহনের চালকদের। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। মাহমুদ, গত 1.5 মাস ধরে যে সমস্যাটি চলছে তার কোনো সমাধান বা উন্নতির দিকে এগিয়েছে কিনা, এবং পাম্প সংশ্লিষ্টরা কি বলছেন এই তেলের সরবরাহ নিয়ে? নুসরাত, আসলে গত 1.5 মাস ধরে যে তেলের যে সারা দেশের যে সংকটটি, সেটি কিন্তু আসলে আমরা দিনাজপুরেও দেখেছি সেই একইভাবে অব্যাহত রয়েছে। অর্থাৎ তেলের পাম্পগুলোতে তারা নির্ধারিত সময়ের জন্য তেল, অর্থাৎ সকাল 10টা থেকে তেল দেওয়া শুরু করে বিকাল 6টা পর্যন্ত কিন্তু তেল দেয়। আরেকটি ঘটনা হলো যে তেল আসার সাথে সাথেই মোটরসাইকেল বাইকাররা কিন্তু আসলে লম্বা একটা লাইন দাঁড়িয়ে থাকে। আমরা এখন দাঁড়িয়ে আছি দিনাজপুরের যে সূচনা ফিলিং স্টেশন, এখানে আজকে তেল দেওয়া হচ্ছে না, আমরা শুধুমাত্র পেট্রোল এর এবং অকটেন বাদে কিন্তু যে ডিজেল দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে এই ডিজেল পাম্পে কিছুক্ষণ আগেও বিশেষ করে যাত্রীবাহী বাসগুলো কিন্তু দাঁড়িয়েছিল, তারা কিন্তু তেল পাচ্ছে। আর আজকে যেহেতু এখানে অকটেন এবং পেট্রোল দেওয়া হচ্ছে না, সেই জন্য কিন্তু এখানে মোটরসাইকেল নেই, কিন্তু বাঁশ দিয়ে রাখা হয়েছে। কিছু কিছু লোকজনেরা কিন্তু আসলে তেল দেওয়ার খবর পাওয়ার সাথে সাথে কিন্তু তারা এখানে ভিড় জমে যায়। আমি কিছুক্ষণ আগে ওই ফিলিং স্টেশনের যিনি কর্তৃপক্ষ রয়েছে তার সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে আজকে তেল দেওয়া হবে না, গতকালকে তারা তেল দিয়েছে। এবং কেউ কেউ কিন্তু এই যে মোটরসাইকেল এরকম করে রেখে কিন্তু চলে যায় আর কি, যে যখনই তেলের লরি এখানে আসার সাথে সাথে কিন্তু লম্বা লাইন হয়ে যায়। এখানে একজন ট্যাক অফিসার নিয়োগ করা থাকে, পুলিশের উপস্থিতিতে আসলে মূলত তেল দেওয়া হয়। একটি নির্দিষ্ট সংখ্যক কিন্তু তেল দেওয়া হয়, 300 টাকা থেকে 500 টাকা। কিন্তু আসলে এই সংকটটি কিন্তু লম্বা লাইন ধরেই কিন্তু আমরা 1.5 মাস ধরে দেখেছি এবং সেটি অব্যাহত রয়েছে। এবং দিনাজপুরের যিনি জেলা প্রশাসক রয়েছেন, তিনি গতকালকে আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে ইতিমধ্যে দিনাজপুরে যে 13টি উপজেলা রয়েছে, 13টি উপজেলাতে 92টি তেল পাম্প রয়েছে।
সেই তেল পাম্প যারা বাইকাররা রয়েছেন তাদেরকে কিন্তু ফুয়েল কার্ড দেওয়ার জন্য কিন্তু আবেদন নেওয়া হচ্ছে। কিছু কিছু উপজেলায় অলরেডি ফুয়েল কার্ডের যে আবেদন তারা দিয়েছেন, তারা সেই আবেদনের কার্ড অর্থাৎ ফুয়েল কার্ড দেখানোর পরেই কিন্তু তেল দেওয়া হচ্ছে। নুসরাত, আসলে মূলত তেলের আসলে কোনো উন্নতি হয়নি। আমরা দেখেছি যে দিনাজপুরে যে তেল পাম্পগুলো আসলে তেল আসার সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে। নুসরাত। জি সুলতান, আমরা শুনছিলাম, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। শত কোটি টাকা ব্যয়ে নির্মিত ফসল রক্ষা বাঁধই এখন সুনামগঞ্জে হাওরের ফসল নষ্টের অন্যতম কারণ বলে মনে করছেন কৃষকরা। অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের কারণে এই অবস্থা তৈরি হয়েছে বলে মত তাদের। তবে অভিযোগ নাকচ করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। কেন বইয়া আমার ক্ষেতের সামনে বইয়া আল্লাহ করো, আমার ক্ষেতটা তো ফাইনাল লিয়া গেছে কি, তা আমি অনেক কিতা করি, ওই আমি কান্দা খুঁটি করিয়া বইয়া রয়েছি, আর অনেক আমার কোনো উপায় নাই। লেখানার বাচ্চা কাচ্চারা পড়াশোনায় করাইতাম কিরকম। এই যে দেখুন ভাই, এই যে ধানটা আশা আশা পানি তুলে যার এই বান দেওয়া আমরা তো ক্ষতি হয়েছে, লাভ হয়েছে না। লাভের লাগে কৃষকের লাগে বান দেওয়া হয়েছে, কিন্তু বান দেওয়ায় একটু পানিও যায় না, আর সম্পূর্ণ পানি দেশের বৃষ্টি জন্য আমার ক্ষেতটা ধ্বংস হয়ে যায়। কৃষকদের এমন স্বপ্ন ভাঙার গল্প এখন সুনামগঞ্জের ঘরে ঘরে। যে বাঁধ রক্ষা করার কথা ছিল ফসল, সেই বাঁধেই কাল হয়ে দাঁড়িয়েছে কৃষকদের। আমার 18-16 একর জমি পানি চলে গেছি, মাত্র 5 একর জমি আছে বাসা, এটিও যাওয়ার পথে। এই বানটা যদি ছাড়তো তাহলে তো কিছুটা তো অন্ততপক্ষে খাওয়ার রিজার্ভটা তো অন্ততপক্ষে তোলা গেল না। যে পানিতে চলে যেতেছে ধানগুলা, এগুলা কিছু করার মতো না, এগুলো গরুরা কাটিয়া গরু ছাগলের ঘাস হিসাবে নিতেছি আমরা। এমন অবস্থা, প্রশাসনের কাছে বারবার যাওয়ার পরে প্রশাসনের কোনো পদক্ষেপ নিতেছে না। হাওর বলতে এই দিনের বেরিবাদ দেওয়াইছে, বেরিবাদ তো দেওয়ানি অর্থটা থেকে হাওর বাঁচানি। কৃষকদের সারা বছরের একমাত্র পুঁজি এই ফসল রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি ধরনের উদ্যোগ গ্রহণ করছে, চলুন জেনে আসি সেটি। বিভিন্ন জায়গায় তারা আতঙ্কিত যে তারা যদি বাঁধ কেটে দেয় এবং তার ডাউন স্ট্রিমে যদি পানি চলে আসে তাহলে হয়তো তাদের ধান ডুবে যাবে। এই জন্য আসলে মূলত তারা কাটতে দিচ্ছে না। কিন্তু এই বাঁধগুলো যদি কেটে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের যে সুনামগঞ্জে হাওরের যে জলবদ্ধতা রয়েছে এবং সেগুলো কিন্তু ওই পানিটা কিন্তু রেগুলেটর দিয়ে বের হয়ে যাওয়ার কথা ছিল। পানি উন্নয়ন বোর্ড প্রশাসন তাদের কোনো ধরনের কোনো উদ্যোগ আমরা দেখছি না এই জলাবদ্ধতা নিরসনে। কিছু কিছু জায়গায় কৃষকরা তারা ধান বাঁচাইতে বাঁধ কেটে দেওয়ার প্রক্রিয়ায় চলে যাচ্ছেন এবং এখানেও কিন্তু তারা আইনিভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড বাধা দিচ্ছে, প্রশাসন বাধা দিচ্ছে। কৃষকরা অভিযোগ করছেন অপরিকল্পিত বাঁধের কারণেই যেই ফসল আর কয়েকদিন পর বৈশাখে গড়ে তোলার কথা, সেই ফসলেই এখন তাদের চোখের সামনে বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। সামাজিক প্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি ও স্বাবলম্বী হওয়ার আশায় পাহাড়ে অনেক নারী গড়ে উঠছেন উদ্যোক্তা হিসেবে। তবে সহজ শর্তে ব্যাংক ঋণ না পাওয়া এবং প্রশিক্ষণের অভাব সহ নানা কারণে বাধাগ্রস্ত হচ্ছেন এমন উদ্যোগ। ক্ষুদ্র কিংবা মাঝারি সব ধরনের উদ্যোক্তাই মুখোমুখি হচ্ছেন নানা প্রতিবন্ধকতার। নানা প্রতিকূলতা ও সংকট পেরিয়ে ক্ষুদ্র ব্যবসা, বুনন শিল্প, জুম চাষ ও হস্তশিল্পের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসাবে গড়ে উঠছেন খাগড়াছড়ির পাহাড়ি নারীরা। উচ্চশিক্ষার পাশাপাশি মেধা ও শ্রমে স্বাবলম্বী হয়ে পরিবার ও সমাজের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। চাকরির খোঁজে না ছুটে নিজেদের কর্মঠ করে গড়ে তুলছেন তারা। ঐতিহ্যবাহী থামি, পিনন এবং বাঁশ-বেতের সামগ্রী তৈরি করে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সুনাম অর্জনের পাশাপাশি অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াচ্ছেন নারী উদ্যোক্তারা। বর্তমানে খাগড়াছড়ি পার্বত্য জেলায় দেখা যায় আপনার উদ্যোক্তাদের সংখ্যা খুব বেশি, কিন্তু হিসাব করলে আপনি দেখবেন অর্ধেকই কিন্তু নারী। আর দেখবেন এখন উদ্যোক্তা হিসেবে যারা পেশায় চলে আসতেছেন তারা অধিকাংশই কিন্তু অনেক শিক্ষিত। পড়াশোনার পরে কিন্তু দেখা যায় আমরা নারীরা এখন ব্যবসায়টাকে একদম মেইন পেশা হিসেবেই কিন্তু বেছে নিচ্ছি। তাদের দাবি সরকারি সহায়তা, প্রশিক্ষণ প্রণোদনা এবং সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করা গেলে আরও স্বাবলম্বী হয়ে উঠবে পাহাড়ের নারীরা। আমি সরকারকে এবং ব্যাংকে আমি রিকোয়েস্ট করব যে আসলে আমাদের যে উদ্যোক্তা আছেন তাদের দিকে সুদৃষ্টি দিয়ে আমাদেরকে কিছু সহজ শর্তে যদি কিছু আমাদেরকে ঋণ দেওয়া হয় তাহলে আমরা সামনে আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করব।
আমাদের এখানে অনেক কাঁচামালের সহজলভ্যতা রয়েছে, কিন্তু সঠিক প্রশিক্ষণের অভাবে আমরা সেগুলো কাজে লাগাতে পারি। নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর। খাগড়াছড়িতে যে নারী উদ্যোক্তারা এখন এসেছে প্রায় সবাই ভালো শিক্ষার পাশাপাশি ওরা শুধু চাকরির জন্য অপেক্ষায় না থেকে, অন্যের মুখাপেক্ষী হয়ে না থেকে ওরা নিজেরাই উদ্যোগ গ্রহণ করছে, বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে এবং সেই সাথে নিজের ভাগ্য উন্নয়নের জন্য তো কাজ করছে এবং পিছিয়ে পড়া যে নারীরা আছে তাদের ভাগ্য উন্নয়নেও কাজ করছে। আর এক্ষেত্রে মহিলা বিষয়ক আমরা যেটা করছি, তাদের উদ্যোগকে সামনে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তরের তরফ থেকে যে ধরনের সহযোগিতা প্রয়োজন হয় আমরা সেটা দিচ্ছি। নারী উদ্যোক্তাদের মতে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজন নীতিগত সহায়তা, তাহলেই পাহাড়ে গড়ে উঠবে আরও শত শত উদ্যোক্তা। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত নিয়ে নানামুখী বক্তব্য আসা অব্যাহত রয়েছে। এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। তার এই বক্তব্যের সমর্থন পাওয়া যায় দুই দেশের মধ্যে দ্বিতীয় দফায় সরাসরি আলোচনার সুযোগ তৈরি হওয়ার কারণে। সিএনএন জানায়, এবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের বন্দরগুলো দিয়ে সমুদ্রপথে সব ধরনের অর্থনৈতিক লেনদেন ও বাণিজ্য বন্ধ করে দেওয়ার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যের সমুদ্র সীমায় বর্তমানে মার্কিন বাহিনীর একচ্ছত্র আধিপত্য বজায় রয়েছে বলেও দাবি করা হয়। নড়াইলের কালিয়া উপজেলার দক্ষিণ খাসিয়াল মাঠে পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। এতে 3টি গ্রুপে বিভক্ত হয়ে অন্তত 55টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে শালনগর ইউনিয়নের ঘোড়া রাজ, দ্বিতীয় খুলনা থেকে আসা ইব্রাহিম শিকারী ঘোড়া এবং তৃতীয় স্থান অধিকার করে আলফাডাঙ্গা উপজেলার পঙ্খিরাজ। পুরস্কার হিসেবে প্রথম স্থান অধিকারীকে 25,000 টাকা, দ্বিতীয় 20,000 এবং তৃতীয়কে 15,000 টাকা প্রদান করা হয়। আয়োজকরা জানান, বৈশাখের আনন্দকে আরও প্রাণবন্ত করতে এই আয়োজন করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।